প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো চলে যাই আজকে আমাদের মূল আলোচনায়। সোনার তরী এই কবিতাটা খুব বিখ্যাত একটা কবিতা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের শিরোনাম কবিতা হচ্ছে সোনার তরী কবিতা। সোনার তরী, তাহলে সোনা তো আমরা জানি, আর স্বর্ণ থেকে সোনা তদ্ভব শব্দ, আর তরী তৎসম, তাই না বলো? নৌকা, তার মানে কি সোনার নৌকা, তাই তো? কবিতাটা নিয়ে আজ অবধি মানে যতটা আলোচনা সমালোচনা হয়েছে, আমার মনে হয় আর কোনো কবিতা এরকম আসলে আলোচনা হয়েছে কিনা আমার মনে হয় হয়নি, বুঝছো? এতটা আলোচিত হয়নি সম্ভবত, কারণ বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে কিন্তু ব্যাখ্যা করেছেন কবিতাটা। আর সোনার তরী কাব্যগ্রন্থের এই যে সোনার তরী কবিতা তথা সোনার তরী কাব্যগ্রন্থের কবিতাগুলো কিন্তু এই যে আমাদের কুষ্টিয়া শিলাইদহ, বুঝতে পেরেছো? এই পদ্মা নদীতে, ঠিক আছে, এখানেই কিন্তু লেখা, ঠিক আছে, 1298, মনে রেখো, 1298 বঙ্গাব্দ। তাহলে সোনার তরী এই কবিতাটা, সোনার তরী যে কাব্যগ্রন্থ, সে কাব্যগ্রন্থের শিরোনাম কবিতা হচ্ছে সোনার তরী, ওইখান থেকে কবিতাটা নেওয়া, একটু লক্ষ্য রেখো। তো আসলে কবিতাটা আসলে একটা রূপক কবিতা, এবং এখানে বেশ কিছু চিত্রকল্পের অবতারণা করা আছে। এবং রূপক বলতে একটা সাধারণ অর্থ পাবো আর একটা অন্তর্নিহিত অর্থ আমরা পাবো, বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি সেই চিত্রকল্পগুলো আগে দেখি, তাহলে সাধারণ অর্থটা আগে বের করি, তারপর আমরা অন্তর্নিহিত অর্থগুলো বের করব, আমরা আমাদের মতো করে পড়বো, ঠিক আছে? তো তাহলে চিত্রকল্পগুলো কেমন হতে পারে বুঝতে পেরেছো? আর কেন এই কথাগুলো বলছি পরে বলছি। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি বলতে কীভাবে লক্ষ্য করতে পারি আমরা? ধরো মনে করো যে এই একটা দ্বীপ সদৃশ, আমরা বলতে পারি দ্বীপ সদৃশ একটা ক্ষেত, বুঝতে পেরেছো? একটা ধান ক্ষেত, বলছি এটা একটা ধান ক্ষেত। হ্যাঁ, এখন আমি বলছি এটা একটা ধান ক্ষেত, ঠিক আছে, ধান ক্ষেত বলা হলো, এগুলো হচ্ছে ধান। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে একজন কৃষক, ঠিক আছে, তারা এই ধানগুলো সবগুলো কেটেছে, ঠিক আছে, কেটে কেটে আমরা ধরে নিই, ধরো সব ধান কেটেছে, ঠিক আছে, আমি মনে করো যে ধান কেটেছে, এটা পাকা, ঠিক আছে, পাকা ধান কেটেছে, আমরা ধরে নিলাম, কেটে কেটে সব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আচ্ছা, যাই হোক, কেটে আসলে বোঝা বোঝা করে রেখেছে, ঠিক আছে। আচ্ছা, একজন কৃষক, তাহলে আমি এইখানে একজন কৃষককে আঁকাইনি, বুঝছো? ধরো একজন কৃষক, হ্যাঁ, ঠিক আছে, একজন কৃষক, ধরো এই ধরে নিলাম একজন কৃষক, তাই না? এগুলা দ্বীপ সদৃশ একটা ছোট্ট ধান ক্ষেত, ঠিক আছে, এগুলা দেখো বোঝা বোঝা করে রাখা আছে। হ্যাঁ, ধরো এগুলা বাঁধা আছে, অনেক ধান, তাই না বলো? তার পরিশ্রমের ফসল সে কেটে রেখেছে, বোঝা বোঝা করে কেটে রেখেছে, ঠিক আছে, সবগুলো ফসল কেটে রেখেছে। কিন্তু প্রকৃতি বিরূপ, তাই না বলো? প্রকৃতি কিন্তু বিরূপ, তাই তো? তার মানে এই ক্ষেতে যখন তার ধান কাটাটা সারা হলো, বুঝতে পেরেছ, যখন সবগুলো বোঝা বোঝা করে করা হলো, ঠিক সেই মুহূর্তেই দেখো চারিদিকে কিন্তু এই যে তার বিভিন্ন নদীর পানি, চারিদিকে বাঁকা জল, ঠিক আছে, এগুলা খেলা করছে, ঠিক আছে, অর্থাৎ একদম পানিতে একদম টইটুম্বুর, ঠিক আছে, এবং সেই তীব্র স্রোত কিন্তু, এবং চারিদিকে ঘুরে ঘুরে কিন্তু এই স্রোতগুলো করছে, বুঝতে পেরেছ? আচ্ছা, তীব্র স্রোত আমরা বলতে পারি পানি, ঠিক আছে, চারিদিকে বাঁকা জল খেলা করছে, ঠিক আছে। তো ঠিক এই রকম সময় আমরা একটু ভাবতে থাকি, এই রকম সময়, ঠিক আছে, এই রকম সময় ঠিক এই দিক থেকে আমি ভাবছি, এই দিক থেকে ওইদিকে তো জায়গা নাই। আচ্ছা, আমি এখানে ছোট করে একটা আঁকাই নিই, কি বলো? এখানে ছোট করে একটা আঁকাই নিই, মনে করো এক নৌকা, ঠিক আছে, এই যে নৌকা, মনে করো এখানে এক মাঝি আছে, ঠিক আছে, এক মাঝি আসতেছে, কৃষক দেখছে যে নৌকা নিয়ে এক মাঝি আসতেছে এবং নির্লিপ্তভাবে গান গাইতে গাইতে আসতেছে। আগে লক্ষ্য রাখো, পরে পড়ছি, ঠিক আছে।
তা একে আশা দেখে এই যে কৃষক, এই কৃষক একটু খুশি হলো, আনন্দিত হলো, এবং তার মধ্যে কিন্তু আশার জাগরণ ঘটলো যে এইবার বুঝি তার উদ্ধার হলো। বুঝতে পেরেছো? কিন্তু এই মাঝি অ্যাকচুয়ালি নির্লিপ্তভাবে চলে যাচ্ছে। তাহলে আমি ধরে নিলাম এই নৌকা নিয়ে মাঝি কিন্তু নির্লিপ্তভাবে চলে যাচ্ছে যখন, তখন খুব ভালোভাবে লক্ষ্য রাখবে, ঠিক আছে? তখন কিন্তু এই কৃষক মাঝিকে কিন্তু অনুরোধ করছে যে আমার এই সোনার ধানগুলো, আমার এই ফসলগুলো, আমার পরিশ্রমের ফসলগুলো তুমি তোমার নৌকায় একটু উঠাও, তোমার যত খুশি তত নিও, যাকে খুশি তুমি তাকেই দাও, কিন্তু আমার এই ফসলগুলো, আমার এই পরিশ্রমের ফসলগুলো তুমি তোমার নৌকায় একটু নাও, ঠিক আছে? তখন এই মাঝি কী করলো, এই কৃষকের যে পরিশ্রমের ফসল, এই চাষির যে পরিশ্রমের ফসল, এই ফসলগুলো তার নৌকায় কিন্তু ভরে নিল, বোঝাই করে নিল। তাহলে আমরা বলছি এখানে ধরো নৌকায় বোঝাই করে নিল, ঠিক আছে? ধরো নৌকায় বোঝাই করে নিল। আচ্ছা, ভালোভাবে লক্ষ্য রাখবে। আমি ধরে নিলাম নৌকায় বোঝাই করে নিয়েছে, হ্যাঁ, এমনভাবে নিয়েছে যে আর কোনো জায়গা নাই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, একেবারে নৌকা বোঝাই, নৌকায় কিন্তু আর ধরার মতো জায়গা নাই। বুঝতে পেরেছ? ঠিক সেই সময় এই কৃষক মাঝিকে কিন্তু অনুরোধ করলো যে এবার আমাকে একটু নেও, করুণা করে আমাকে তোমার নৌকায় নাও, কিন্তু এই নৌকায়, এই তরিতে কিন্তু আর জায়গা নাই, কারণ এত ধান, এই সোনার ধান দ্বারাই এই নৌকা কিন্তু ভরে গেছে, তাই কোনো জায়গা নাই, কিন্তু একেবারেই কোনো জায়গা নাই যে কোথায় আর তাকে রাখবে, রাখার কোনো উপায় নাই। বুঝতে পেরেছ? লক্ষ্য রাখো। তাহলে আর একে নিতে পারলো না, অর্থাৎ কৃষককে, চাষিকে নিতে পারলো না, কিন্তু তার পরিশ্রমের ফসলটা নৌকা বোঝাই করে নিল। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার একটা জিনিস চিন্তা করো যে ধরো আমরা এইখানে একটা আমরা একটা গ্রাম এঁকে নিতে পারি, ঠিক আছে? একটা গ্রাম এঁকে নিতে পারি। ধরো বাড়ি আছে, ঠিক আছে? এই যে ধরো গাছ আছে, আমরা যদি বলি, তাই না, বলো? তাহলে দেখো, ধরো গাছ, আমরা বলছি এটা গাছ, তোমরা ধরে নাও এটা গাছ, ঠিক আছে? তো এখন এই যে আরও বাড়ি, আরও বাড়ি, ঠিক আছে? এগুলো বাড়ি, তোমরা ধরে নাও এগুলো বাড়ি, হ্যাঁ? তাহলে এগুলো বাড়ি, তাহলে এগুলো হচ্ছে স্থলভাগ, কিন্তু এগুলা দেখো একেবারে মেঘে, একেবারে কালো হয়ে ঢাকা আছে, হ্যাঁ, একেবারে মেঘে ঢাকা আছে। কৃষক কিন্তু একদম একেবারে এই মাঝ নদীতেই দেখো এই কূলে, ঠিক আছে, তীর যায় বলো, এই পাড়ে সে একাই পড়ে থাকছে, একাই থাকছে, তাই না, বলো? এবং তার চারিদিকে যে ভয়াল স্রোত, ঠিক আছে, যে কোনো মুহূর্তে কিন্তু বিলীন হয়ে যেতে পারে, ঠিক আছে, কৃষক তথা তার অস্তিত্ব। আচ্ছা, এই কয়েকটা দেখো চিত্রকল্প, চিত্রকল্প এইটা গান গাইতে গাইতে এক মাঝি আসলো, মাঝির নৌকাতে তুলে দিল, তাই না, বলো? আবার এই যে দেখো ওই পারেতে একটা গ্রাম দেখা যাচ্ছে, ঠিক আছে, যা একেবারে মেঘে ঢাকা আছে, কয়েকটা চিত্রকল্প, ঠিক আছে? আচ্ছা, পাঠ পরিচিতিতে আসো। দেখো প্রথমেই বলছে যে সোনার রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কাব্যগ্রন্থের নাম কবিতা, অর্থাৎ শিরোনাম কবিতা। এই কবিতার সোনার কবিতার নামানুকরণে পুরো কাব্যগ্রন্থটার নামকরণ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, দেখো বলছে যে শতাধিক বছর ধরে, দেখো শতাধিক বছর কেন বলা হলো, যে বলছে 1298 বঙ্গাব্দে যে কবিতাটা লেখা ছিল। আচ্ছা, যাই হোক, শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। দেখো বলছে শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। একই সঙ্গে কবিতাটির গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বেরও স্মারক। কবিতাটি মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। আচ্ছা, বাংলা কবিতার ইতিহাসে সোনার তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। তাহলে দেখো এক একজন এক এক সময় এক এক দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু কবিতাটা রস আস্বাদন করছে, কবিতাটা অনুধাবন করছে। বুঝতে পেরেছ? মহৎ সৃষ্টির এটাই একটা বিশেষ বৈশিষ্ট্য যে এক একজন এক একভাবে অনুধাবন করবে। এখন আমরা সাধারণ অর্থ যদি দেখি, আমি বলেছি আমরা দুটো অর্থ বের করব এখান থেকে, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে সাধারণ অর্থ। আমি বলেছি কবিতাটা একটা রূপক কবিতা।
রূপক কথাটার অর্থ হচ্ছে যে বলা হবে এক কিন্তু বোঝানো হবে আর এক, ঠিক আছে। তাহলে সেই রূপক অর্থটাই আগে দেখে নিই, অর্থাৎ সাধারণ অর্থটাই আগে দেখে নিই আমরা, ঠিক আছে। তাহলে সাধারণ অর্থ যদি দেখি, তাহলে যখন আমরা কবিতাটি পড়তে আসছি, সাধারণ অর্থে যখন কবিতাটা পড়ছি তখন দেখো বলছে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। তাহলে গগন, গগন মানে আকাশ, আর দেখো গরজে মানে গর্জে, গর্জে থেকে গরজে, বুঝতে পেরেছো, অর্থাৎ আকাশে গর্জন করছে কি মেঘ, তাহলে আকাশে মেঘ গর্জন করছে, ঠিক আছে। প্রবল বর্ষা, ঘন বর্ষা, তাই না, বলো প্রবল বর্ষা। কুলে একা বসে আছি নাহি ভরসা, এই যে একজন কৃষক, এই যে কুলে বসে আছে, একা বসে আছে, বুঝছো, নিঃসঙ্গ কৃষক বসে আছে এবং তার কোনো আশা ভরসা কিন্তু নাই। এবং পরক্ষণে বলছে, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরোধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। দেখো এখন বলছে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এই যে আক্ষরিক অর্থ যদি দেখি, দেখো রাশি রাশি ভাড়া ভাড়া, এই যে রাশি রাশি ভাড়া ভাড়া এগুলা কিন্তু তোমরা দ্বিরুক্তিতে পড়ে এসেছো। দ্বিরুক্তি অর্থাৎ দ্বিরুক্ত, দুইবার উক্ত, দ্বিরুক্ত, একবার বললে যা হয় দুইবার বললে কিন্তু তার ভিন্ন অর্থ প্রদর্শন করে। তো যখনই বলা হচ্ছে রাশি রাশি তখন কিন্তু অনেক, বহু, এবং ভাড়া ভাড়া শব্দের অর্থে দেওয়া আছে। দেখ ওই অন্তর্নিহিত অর্থ পরে দেখবো আমরা, আগে ভাড়া ভাড়া যদি বলি তাহলে বহু, বোঝায় বোঝায়, তাই না বলো, যদিও ভাড়া রাখার একটা পাত্র, কিন্তু এখানে বোঝা বোঝা অর্থে। তাহলে বহু ধান কেটে কিন্তু দেখো বোঝা বোঝা ধান কাটা হলো সারা, তার মানে তার ধান কাটাটা শেষ হলো, ঠিক আছে, তার ফসলটা কাটা শেষ হলো। ভরা নদী ক্ষুরোধারা, দেখো খর পরশা, তাহলে দেখো ক্ষুরোধারা, ঠিক আছে। ক্ষুরোধারা শব্দের অর্থ কি, তোমরা সব টিকায় যখন দেখবে তখন দেখবে যে ক্ষুরোধারা মানে কি, একদম প্রবল স্রোতধারা, একদম তীক্ষ্ণ, যে ফলার মতো। যে খরপরশা শব্দটার অর্থ তোমরা একটু দেখে নাও, আমরা আগে শাব্দিক অর্থে দেখব। তাই দেখো যখনই বলছে, এখানেই আছে কিন্তু, যখন বলছে যে এখানে খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত, ঠিক আছে, আর এখানে খরপরশা বলছে ধারালো বর্ষা, এখানে ধারালো বর্ষার মতো, এই চারিদিকের যে স্রোতধারা, এত তীব্র স্রোতধারা, বুঝতে পেরেছো। তাই বলছে এই তীব্র স্রোতধারায় দেখো কি বলছে, এই যে তার আগে চলে যায়, কুলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ সে কোনো ভরসা পাচ্ছে না, যে সে হয়তো যে কোনো মুহূর্তে তার ক্ষেতটা বিলীন হয়ে যেতে পারে, সেই সঙ্গে সেও বিলীন হয়ে যেতে পারে, ডুবে যেতে পারে, তাই না বলো। এই যে প্রবল স্রোতধারা, বুঝতে পেরেছো, যে কোনো মুহূর্তে তার ফসল তথা তার অস্তিত্ব কিন্তু বিলীন করে দিতে পারে, আক্ষরিক অর্থ আমরা দেখছি কিন্তু, তাই না। ঠিক এরকম সময় দেখো বলছে, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, অর্থাৎ ধান কাটতে কাটতে দেখো বর্ষা চলে এসেছে, আক্ষরিক অর্থ বলছি কিন্তু একেবারে শেষ পর্যায়ে, ঠিক আছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, আবারও দেখো সেই কৃষকের সেই চাষির দেখো নিঃসঙ্গতা, এবং পরক্ষণে দেখো বলছে যে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এই যে বাঁকা জল করিছে খেলা, যে কোনো মুহূর্তে, ঠিক আছে, এই ক্ষেতসহ তার অস্তিত্বটা বিলীন করে দিতে পারে, আবারও কিন্তু মাঝি এটা বলল। এবং পরক্ষণেই বলছে, পরপারে দেখি আঁকা তরুমসি মাখা, পরপারে দেখি আঁকা, এই যে পরপার, এই পারে দেখছে, ঠিক আছে, কি দেখছে দেখো, তরু ছায়া মসি মাখা, তাহলে তরু মানে গাছ আমরা জানি, আর ছায়া তার মানে গাছের ছায়া, আর দেখো মসি, মসি মানে কালি, কিন্তু এখানে অন্ধকার অর্থে, ঠিক আছে। তাই বলছে দেখো, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, প্রভাত বেলা, তাহলে প্রভাত বেলা কি হবে, প্রভাত বেলা তো সূর্য উঠবে, তাই না বলো, চারিদিকে আলোকিত করবে, কিন্তু এই পারে দেখো এই কৃষক কি দেখছেন, কৃষক দেখছেন যে প্রভাত বেলা হওয়া সত্ত্বেও, ঠিক আছে, একেবারে ঘন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, মেঘে ঘন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, তার মানে একটা বিপদের আশঙ্কা, বুঝতে পেরেছো। তাহলে এইরকম বিপদ সংকুল মুহূর্তে কিন্তু কৃষক তার ফসল সহ, বুঝতে পেরেছো। ঠিক এরকম সময় দেখো বলছে যে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ঠিক এরকম সময় দেখো একজন নৌকা বেয়ে গান গেয়ে নির্লিপ্তভাবে, নির্বিকার চিত্তে, নিরাসক্তভাবে গান গেয়ে মনের আনন্দে কিন্তু তরি বেয়ে চলে আসছে, কিন্তু এই যে যত মানে প্রবল স্রোতধারাই থাক না কেন, যাই কিছু থাক না কেন, সে নির্লিপ্ত, তার মধ্যে কোনো আসক্তি নাই, এবং সে একদম নির্বিকার চিত্ত, বুঝতে পেরেছো, তার মধ্যে ভয়ের লেশ মাত্র নাই, সে কিন্তু গান গেয়ে তরি বেয়ে চলে আসতেছে, বুঝতে পেরেছো।
দেখে যেন মনে হয় চিনি উহারে। এই কৃষকের কিন্তু এই এই মাঝিকে দেখো, এই নৌকা এবং নৌকার মাঝিকে, বিশেষ করে নৌকার মাঝিকে চেনা বলে মনে হচ্ছে। আক্ষরিক অর্থ কিন্তু বলছি, আমি কিন্তু কবিতা এখনো পড়িনি, ঠিক আছে, লক্ষ্য রেখো। দেখে এই কৃষকের চেনা বলে মনে হচ্ছে, তাই তো। কিন্তু দেখো বলছে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই। কেন বললাম নির্লিপ্ত? এই দেখো ভরা পাল বেয়ে কিন্তু নৌকা নিয়ে সে চলে যাচ্ছে, ঠিক আছে, কোনো দিকে কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নাই। বুঝতে পেরেছো? অর্থাৎ কোথায় কি ঘটছে না ঘটছে বা কি হচ্ছে না হচ্ছে তার কোনো ইয়ে নাই, সে আপন গতিতে বয়ে চলেছে, ঠিক আছে। ঠিক এই রকম সময় দেখো বলছে ঢেউগুলি নিরুপায়। তার মানে এই মাঝির কাছে কিন্তু দেখো প্রকৃতিও কিন্তু অসহায়, মানে এই প্রকৃতিও কিন্তু তার কাছে কিছু মনে হচ্ছে না, এই বিরূপ প্রকৃতি এগুলোও কিন্তু তার কাছে কিছু মনে হচ্ছে না। বুঝতে পেরেছো? ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। একে চেনা চেনা মনে হচ্ছে কৃষকের। শেষ পর্যন্ত কৃষক কি করলো, ওর নির্লিপ্ত ভাব দেখে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। কৃষক বলছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। তুমি কোন বিদেশে যাচ্ছ? তুমি তোমার তরিটা, তোমার নৌকাটা আমার কুলেতে এসে লাগাও। তার পরক্ষণে বলছে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। দেখো এরপরে এসে কৃষক কিন্তু মাঝিকে কিন্তু অনুনয় করলো, কাতর স্বরে অনুরোধ করলো যে তুমি যেখানেই যাও, যেই বিদেশেই যাও না কেন, তুমি তরিটা আমার এই কুলেতে ভিড়াও, ভিড়িয়ে আমার এই সোনার ফসলগুলো, আমার এই সোনার ধানগুলো তোমার তরিতে নাও। তোমার যত খুশি তুমি তত নাও, তুমি যাকে খুশি তুমি তাকে দাও, অন্তত আমার এই কষ্টার্জিত এই ফসলটা, এই ধানটা তুমি নাও। বুঝতে পেরেছো? দেখো মাঝি তারপর নিবে, তাই বলছে যে এখানে যত চাও তত লও তরণী পরে, অর্থাৎ তরণীর উপরে, তরণী মানে নৌকা, নৌকার উপরে আর আছে আর নাই দিয়েছি ভরে। সব কিছুই দিয়ে দিয়েছে, আর কিচ্ছু নাই, বাকি নাই। এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে। এই নদীকূলে এই যে কৃষক কিন্তু এই যে পরিশ্রম, তার ফসল, তার এই যে কর্ম, এগুলা নিয়েই কিন্তু সে ভুলেছিল। এইগুলো করতে করতে কখন যে সে জীবন সায়ান্নে চলে এসছে, একেবারে শেষ মুহূর্তে চলে এসছে, সে কিন্তু আসলে লক্ষ্য করেনি। বুঝতে পেরেছে? এগুলো নিয়েই সে ভুলেছিল। তাই বলছে যে এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলেই দিলাম তুলে থরে বিথরে। থরে বিথরে অর্থাৎ সাজিয়ে সাজিয়ে, ঠিক আছে, সুবিন্যস্তভাবে সবই তোমাকে দিয়ে দিলাম। এখন আমারে লহ করুণা করে। এখন তুমি, তোমার কাছে আমার করুণা, তোমার কাছে আমার মিনতি, তুমি এখন আমাকে নাও তোমার নৌকাতে, তোমার তরণীতে আমাকে নাও, তোমার তরিতে আমাকে নাও। পরক্ষণেই দেখো কি হলো, বলছে যে ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। এই তরিতে আর কোনো স্থান নাই, এই নৌকাতে আর কোনো স্থান নাই, যে এই কৃষকের দেখো বসবার মতো, থাকবার মতো জায়গা কিন্তু এই তরিতে আর কৃষকের নাই। বুঝতে পেরেছ? তাই এইখানে কিন্তু কৃষককে আর ঠাঁই দেয়া গেল না, অর্থাৎ তার আর সংকুলান হলো না। শূন্য নদীর তীরে কৃষক কিন্তু একাই পড়ে থাকলো। বুঝতে পেরেছ? আবারও তার একাকিত্ব এবং নিঃসঙ্গতা। এবং পরক্ষণে বলছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই সোনার তরী সব নিয়ে চলে গেল। আচ্ছা, এটা একেবারে একটা আক্ষরিক অর্থ আমরা দেখলাম। একজন কৃষক দ্বীপ সদৃশ, ঠিক আছে, চারিদিকে দেখো চারিদিকে পানি, দ্বীপ সদৃশ এক ক্ষেত, ছোট্ট একটা ক্ষেত, সেই ক্ষেতে দেখো সে তার ফসল নিয়ে একাকী, ঠিক আছে। এখন চারিদিকের যে বিরূপ প্রকৃতির দেখে সে একটু শঙ্কিত, ভীত, কারণ যে কোনো মুহূর্তে তার ফসল, বুঝতে পেরেছো, তার পরিশ্রমের ফসল, এবং সে কিন্তু বিলীন হয়ে যেতে পারে, ঠিক আছে। ঠিক এরকম সময় এক মাঝিকে দেখে তার মধ্যে আশার সঞ্চার হলো। মাঝিকে অনুরোধ করলো, মাঝি তার ফসলগুলো নিল, কিন্তু তাকে আর নিল না। সে একাই পড়ে থাকলো এবং সে অপেক্ষা করতে থাকলো যে কখন সে এখানে বিলীন হয়ে যাবে, অর্থাৎ সে এখানে কিন্তু তার অস্তিত্ব বিলীন হবে। যা তার সৃষ্টিকর্মগুলো ছিল সবগুলোই নিয়ে গেল। এখন আমি বলছি, যেগুলো তোমরা পরীক্ষায় লিখবে না, কিন্তু একবার জেনে রাখবে যে কেন বলছি। এখানে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জন বিভিন্নভাবে কিন্তু এর রস আস্বাদন করেছেন, বিভিন্নভাবে কিন্তু এটা আলোচিত হয়েছে। এখন যদি এইটা আমরা একটা অর্থে নিই, দেখো একটা অর্থে নিই, অর্থটা হচ্ছে এই যে আমাদের গ্রাম বাংলার চিরায়ত যে দৃশ্য, চিরায়ত যেই বিষয়, সে বিষয়টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখো যারা কৃষক কুল, তাই না, যারা শ্রমজীবী মানুষ, তারা সারা জীবন কিন্তু খেটে খেটে, এগুলো কিন্তু পরীক্ষায় লিখবে না, কিন্তু জানবে শুনবে, তারা সারা জীবন খেটেই মরে, তাই না বলো।
তারা পরিশ্রম করে করে তাদের ফসল ফলায়, কিন্তু দেখা যায় যে একসময় এই মাঝিরূপ মহাজন এসে তার পরিশ্রমের ফসল সবগুলোই নিয়ে যায়। কিন্তু দেখো এই কৃষকের আসলে তার পরিবারের বা কৃষকের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু মহাজনের আর নেয় না। বুঝতে পেরেছো? সে আসলে ধুকে ধুকে আসলে সে মৃত্যু পথযাত্রী হয়, কখন তার জীবনটা শেষ হবে তার জন্য প্রতীক্ষা করতে থাকে। তাহলে সেই গ্রাম বাংলার চিরায়ত একটা রূপ কিন্তু আমরা এখানে বলতে পারি। গ্রাম বাংলার নিসর্গের চিরায়ত রূপ বলতে দেখো আমাদের মানবিক, ঠিক আছে, মানে আমাদের মানব জাতির যে চিরায়ত রূপ সেটার কথাই বলছি। তাহলে শোষক এবং শোষিত, ঠিক আছে, এই দুই দিক থেকেও কিন্তু এখানে বলা যেতে পারে। কিন্তু না, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন এই কবিতায় যে আসলে কোন অর্থটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন। তাহলে এখন আমরা এগুলা একটু চিত্রিত করি যে কোনটাকে কোন অর্থে নেওয়া হয়েছে। এখন এক এক করে যদি দেখি আমরা, দেখো আমরা এইটাকে নিই আগে, ঠিক আছে? আচ্ছা, লাল কালি হলে ভালো হয়। আমরা আগে এটাকে নিই। তাহলে এটা হচ্ছে কে? কৃষক। কৃষক সাধারণ অর্থ। যদি অন্তর্নিহিত অর্থ নিই তাহলে আমরা বলতে পারি কবি। যদি আরও গভীরে যাই তাহলে আমরা বলতে পারি ব্যক্তি মানুষ, অর্থাৎ মানব জীবন। মানব জীবন। দেখো কৃষক, কবি বা আরও যদি নিই আমরা ব্যক্তিসত্তা বা ব্যক্তি মানুষ বা আমরা মানব জীবনকে আমরা কিন্তু এখানে নিতে পারি। এখানে মানব জীবনের একটা মানে চরম একটা দর্শন কিন্তু এখানে অন্তর্নিহিত আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেওয়া গেল। এখন যদি আমরা এই আগে এর যে ফসল, এই ফসলকে যদি নিই তাহলে এই যে সোনার ধান বলছি, ঠিক আছে, এই সোনার ধানটাকে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি? তাহলে এখানে আমরা বলছি সোনার ধান, তাই না বলো? তাহলে এখানে সোনার ধান বলতে কি, দেখো কৃষকের পরিশ্রমের ফসল, আমি বলতে পারি ফসল, ঠিক আছে, কি কৃষকের পরিশ্রমের ফসল। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা অন্তর্নিহিত অর্থ ধরি তাহলে আমরা কিভাবে ধরতে পারি? আমরা ধরতে পারি কবির কিন্তু সৃষ্টি সম্ভার, তাই না বলো? অর্থাৎ কবির সৃষ্টিকর্ম। আচ্ছা, তাহলে আমরা বলছি কবির সৃষ্টিকর্ম। আরও যদি গভীরে যাই তাহলে আমরা এখানে সবচেয়ে ভালো হয় যদি এই কথাটা বলতে পারি। কি বলতে পারি? দেখো মানুষের সৎ বা মহৎ বা কল্যাণকর সৃষ্টিকর্ম বা সৃষ্টি সম্ভার। ভালো করে বুঝবে। তাহলে দেখো মানুষের সৎ, মহৎ বা কল্যাণকর সৃষ্টি সম্ভারই কিন্তু এই সোনার ফসলটা, তাই না বলো? আচ্ছা, এখন আমরা যদি এই যে এই মাঝিকে যদি নিই, তাহলে মাঝিকে আমরা বলতে পারি মহাকালের দূত, তাই না বলো? এই মাঝি, নৌকার মাঝি, ঠিক আছে, এই মাঝিকে আমরা আক্ষরিক অর্থে নিচ্ছি। আমরা যদি অন্তর্নিহিত অর্থে নিই তাহলে আমরা একে বলতে পারি কিন্তু মহাকালের দূত, তাই না? তুমি একটু ভালোভাবে লক্ষ্য রাখো, আমরা আবার কবিতাটা পড়ব। মহাকালের দূত বা প্রতীক বলতে পারি, প্রতীক লিখেছি, মহাকালের প্রতীক, তাই না বলো? মহাকালের দূত বা মহাকালের প্রতীক। আচ্ছা, এইবার আমরা এক কাজ করি, এই যে স্রোতধারা, এই যে চারিদিকে যে স্রোতধারাগুলো আছে আমরা ধরছি এই স্রোতধারা, তাই না? আমরা ধরছি এই যে স্রোতধারা বা এই স্রোতধারাগুলোকে যদি আমরা নিই, ঠিক আছে, তাহলে এগুলাকে আমরা বলতে পারি মহাকালের স্রোতধারা। তাহলে দেখো এই স্রোতধারা, এই যে স্রোত, এই স্রোতকে আমরা বলতে পারি মহাকালের স্রোতধারা বা অনন্তকালের স্রোত। বুঝতে পেরেছো? এই অনন্তকালের স্রোতের প্রতীকই কিন্তু আসলে মহাকালের স্রোতের প্রতীকই কিন্তু এই যে এই স্রোতগুলো। বুঝতে পেরেছো? তাহলে এইবার এই নৌকাকে যদি আমরা নিই তাহলে এই নৌকাকেও আমরা কিন্তু মহাকালের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে এই নৌকাকে যদি আমরা নিই আমরা এটাকে মহাকালের সঙ্গে তুলনা করছি।
মহাকালের সঙ্গে তুলনা করছি এই নৌকাকে। আচ্ছা, এইবার এই যে পুরো এটাকে যদি নিই তাহলে প্রভাত বেলা যেহেতু হচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি মহাবিপদের সংকেত। আমরা বলতে পারি মহা বিপদের হাতছানি বা সংকেত। আচ্ছা, এইবার যদি আমরা কবিতাটা পড়তে যাই তাহলে আমরা কি কি দেখি। বলছে গগনে দেখো গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। অর্থাৎ এখানে কিন্তু দেখো কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরোধারা খরপরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। আচ্ছা যাই হোক, এখন দেখো বলছে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তাহলে দেখো এই ক্ষেত্রে গরজে, গরজে মানে কি, দেখো আমরা বুঝতে পারছি যে মেঘ গর্জন করছে, তাই না? ঠিক এই যে বৈরী পরিস্থিতি, ঠিক আছে, এই বিরূপ প্রতিকূলতার মধ্যে, ঠিক আছে, একজন নিঃসঙ্গ, বুঝতে পেরেছো, একজন ভরসাহীন আশাহীন কৃষক, কিন্তু একজন কৃষক বসে আছে। তাহলে এই যে আমাদের জীবনকালটার সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখো যে আমাদের মানব জীবন কিন্তু আসলে ক্ষণস্থায়ী, তাই না বলো? তাহলে এই যে ক্ষণস্থায়ী জীবনে, ঠিক আছে, এক সময় না এক সময় আমাদের কিন্তু মহাকালের স্রোতে বিলীন হতেই হবে। আমাদের কিন্তু মানে মৃত্যু অবশ্যম্ভাবী, মানে আমাদের নিশ্চিহ্ন হতেই হবে, মহাকালের গর্ভে কিন্তু আমাদের বিলীন হতেই হবে, তাই না বলো? ঠিক সেই রকম কবিও কিন্তু এখানে বলছেন যে কবিরও দেখো একেবারে জীবন সায়ান্নে এসে খুব ভালোভাবে লক্ষ্য রাখবে যে সেই আকাশে সেই মেঘ গর্জন করছে, ঠিক আছে, এখন দেখো চারিদিকে একেবারে ঘন বর্ষা, ঠিক আছে, এবং দেখো কবি একাই কিন্তু কুলে বসে আছেন, অর্থাৎ একেবারে জীবন সায়ান্নে কবি বসে আছেন, ঠিক আছে, একেবারে নিঃসঙ্গ কবি, একা কবি, অর্থাৎ এই যে মানব জীবনের যে নিঃসঙ্গতা, মানব জীবনের সেই ভরসাহীনতা, ঠিক আছে, সেই জিনিসটাই কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে। এবং এই পরক্ষণে বলছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরোধারা খরপরসা। তাহলে দেখো এই যে কবির কথাই যদি আগে বলি তাহলে দেখো কবি কি করলেন যে সমগ্র জীবনে তার যে সৃষ্টিকর্ম, বুঝতে পেরেছো, তার যে সাহিত্য সৃষ্টি, বুঝতে পেরেছো, সব কিছু উনি সৃষ্টি করলেন, অনেক কিছু উনি সৃষ্টি করলেন, তাই না? একজন মানুষ কিন্তু দেখো তার সমগ্র জীবনে অনেক কাজকর্মই করে, বুঝতে পেরেছো, সে বহু কাজকর্মই করছে, তাই না বলো, অনেক কর্মই করছে, এবং করতে করতে একটা সময় সে জীবন সায়ান্নে চলে আসে। ঠিক কবিরও কিন্তু ওই কাহিনীটা ঘটেছে, ঠিক মানব জীবনেরও কিন্তু ওই জিনিসটাই ঘটে। তাহলে দেখো রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, অর্থাৎ ধান কাটা হলো সারা বলতে কি বোঝানো হলো এখানে? ধান কাটা হলো সারা বলতে কিন্তু মানবের সম্পাদিত কার্যের যে পরিসমাপ্তি, একটা সময় এসে আমাদের কাজের কিন্তু পরিসমাপ্তি জ্ঞাপিত হয়, কাজ কিন্তু আমাদের সম্পন্ন হয়, দেখো শেষ হয়, আমাদের থামতে হয় একটা সময় এসে, ঠিক আছে, আমরা ইচ্ছা করলেও আর পারি না কিন্তু একটা সময় এসে। তাই দেখো বলছে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, অর্থাৎ এই যে কবির যে সম্পাদিত কার্যের যে পরিসমাপ্তি, ঠিক সেই পরিসমাপ্তি কিন্তু জ্ঞাপিত হলো এখানে। এবং পরক্ষণে বলছে ভরা নদী ক্ষুরোধারা খরপরসা, তাহলে দেখো ক্ষুরোধারা খরপরসা একটু শব্দের অর্থে দেখে নেবে। এবং এইখানে দেখো আরেকটা কথা বলা হচ্ছে যে ভরা নদী ক্ষুরোধারা খরপরসা, অর্থাৎ এই যে খরপরসা বা ক্ষুরোধারা, এই কথাগুলো বলবার পেছনে কারণ কি, কেন স্রোতধারাকে ধারালো স্রোতধারা বলা হচ্ছে, কেন সে শানিত দেখো ফলার সঙ্গে তুলনা করা হচ্ছে, বুঝতে পেরেছো? এটার পেছনে কারণই হচ্ছে কঠিন সমস্যায় মানুষ পতিত হলেও কঠিন সমস্যাকে মোকাবেলা করেই কিন্তু মানুষ তার সৃষ্টিকর্ম করে যায় এবং তার সৃষ্টির কিন্তু বিজয় সে দেখতে চায়, তাই না বলো? তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে ভরা নদী ক্ষুরোধারা খরপরসা, বুঝতে পেরেছো? তাহলে দেখো কঠিন সমস্যা মোকাবেলা করেই মানুষ কিন্তু তার সৃষ্টিকর্মের জয় সবসময় প্রত্যাশা করে, ঠিক আছে? তো এর পরক্ষণে দেখো বলছে কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, ভালো করে বুঝবে, কাটিতে কাটিতে ধান এলো বরষা, তার মানে কি কাটিতে কাটিতে ধান এলো বরষা, অর্থাৎ দেখো এই যে কাজকর্ম করতে করতে এক সময় যে আমরা মানে একেবারে জীবন সায়ান্নে এসে পৌঁছাই, তাই না? কবিও দেখো তার জীবন সায়ান্নে এসে পৌঁছেছেন, ওনার সৃষ্টিকর্ম দেখো সৃষ্টি করতে করতে একটা সময় একেবারে উনি অন্তিম লগ্নে চলে এসেছেন। ঠিক আমাদের মানব জীবনেও কিন্তু সেই জিনিসটা হয় যে দেখো একজন কৃষক যেমন কখন তার সেই পরিশ্রম করতে করতে তার ফসল ফলাতে ফলাতে ধান কাটতে কাটতে একেবারে শেষ পর্যায়ে একেবারে অন্তিম পর্যায়ে চলে এসছে, সে নিজেও কখনো কল্পনা করেনি, বুঝতে পেরেছো? ঠিক এই রকম দেখো কবিও কিন্তু একেবারে জীবন সায়ান্নে, বুঝতে পেরেছো, সৃষ্টি করতে করতে তারা সৃষ্টির সম্ভার নিয়ে একেবারে অন্তিম পর্যায়ে উপনীত হয়েছেন। ঠিক আমাদের মানব জীবনও ঠিক সেরকমভাবে অন্তিম পর্যায়ে উপনীত হয়।
তাই দেখো এখানে মানে এই যে বলছে যে এলো বর্ষা, তাহলে বর্ষার আগমন মানে কি? বর্ষার আগমনই কিন্তু দেখো এখানে একদম সেই জীবন সায়নে আসা সেই বিপদের সংকেত। তাই দেখো বর্ষার আগমন যেমন দেখো এখানে মানে একেবারে পরিস্ফুটিত হয়ে উঠেছে, ঠিক সেই রকম বর্ষার আগমন মানেই কিন্তু আমরা বলতে পারি যে আমাদের মৃত্যুর আগমন। ঠিক আছে, এই মৃত্যুর আগমনও কিন্তু আমরা ইন্দ্রিয় শক্তি দ্বারা আসলে আমরা বুঝতে পারি, তাই না বলো? একেবারে অন্তিম পর্যায়ে যে চলে এসেছি আমরা এটা উপলব্ধি করতে পারি। অর্থাৎ সমগ্র জীবনে এই মহৎ সৃষ্টিকর্ম করতে করতেই একটা সময় কিন্তু মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য কিন্তু মানুষ একেবারে অন্তিম পর্যায়ে এসে উপনীত হয়। ঠিক তারই ইঙ্গিত দেয় কিন্তু এটা, যে কাটিতে কাটিতে ধান এলো বরষা। বুঝতে পেরেছো? কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, অর্থাৎ ধান কাটতে কাটতে কখন বর্ষা চলে আসলো। বুঝতে পেরেছো? এটা কিন্তু একেবারে অন্তিম পর্যায়ে যে আমরা বুঝতে পারি। তাহলে দেখো রূপক, তার আদলে কি বোঝানো হচ্ছে এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো বলছে যে চারিদিকে একখানি ছোট ক্ষেত আমি একেলা, আবারও দেখো করুণ পরিণতি একেবারে শেষ সঙ্গে এসে দেখো একদম নিঃসঙ্গ যে অবস্থা। ঠিক আছে, এগুলো শব্দের অর্থে তোমরা পাবে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এই যে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখন তুমি চলে আসো শব্দের অর্থে, খুব সুন্দর করে দেওয়া আছে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, দেখো বলছে যে ধানক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, ধানক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত। তার পাশে দেখো ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, চারিদিকে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। বুঝতে পেরেছো? এবং পরক্ষণে বলছে নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকু আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এই অংশে, যে কোনো মুহূর্তে কিন্তু এটা বিলীন হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? বাঁকা জল এখানে অনন্ত কালস্রোতের প্রতীক, তাহলে এখানে এই বাঁকা জলগুলো কিন্তু অনন্ত কালস্রোতের প্রতীক। এই যে খণ্ড খণ্ড কাল, তাই না বলো? এই যে আমরা ক্ষণিক সময়, খণ্ড খণ্ড সময়ে যে আমরা আছি, তাই না বলো? একটা অখণ্ড সময়ে আছে। বুঝতে পেরেছো? এই খণ্ড খণ্ড সময় মানে প্রবাহিত হচ্ছে, এবং এগুলাই কিন্তু মিলিত হচ্ছে সেই অখণ্ড সময়ে এসে, সেই অখণ্ড সময়ে কিন্তু সব কিছুই বিলীন হবে, এটা স্বাভাবিক। বুঝতে পেরেছো? তাহলে দেখো বাঁকা জল এখানে অনন্ত কালস্রোতের প্রতীক। তাই বলছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, তাহলে অনন্ত কালস্রোতে বিলীন হওয়ার ইঙ্গিত কিন্তু এই জায়গাটায় পাওয়া যাচ্ছে। পরপারে দেখি আঁকা, দেখো তরু ছায়া মসি মাখা, পরপারে দেখি আঁকা, এই কৃষক এই পরপারে এই পারে দেখছে, ঠিক আছে, এই যে গাছপালা, ঠিক আছে, তরু ছায়া গাছপালার ছায়া, দেখো মসি মাখা, অর্থাৎ মসি মানে কালি, কালি মানেই কিন্তু দেখো অন্ধকার। বুঝতে পেরেছো? কালো মানেই কিন্তু অন্ধকার, তাই না বলো? তাহলে দেখো বলছে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তাহলে চিন্তা করো মহাকালের যে অতল, এমনিতে আক্ষরিক অর্থ দেখছি, কিন্তু অন্তর্নিহিত অর্থ যদি মহাকালের যেই অনন্ত অন্ধকার, বুঝতে পেরেছো? সেই মহাকালের অনন্ত অন্ধকারের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, এবং সেই নিষ্ঠুরতার কথাই বলা হচ্ছে, এবং সেই মহা বিপদের সংকেতই কিন্তু এখানে দেয়া হচ্ছে। অর্থাৎ যে চারিদিকে যে কি বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সে নিঃসঙ্গ, সে একা, তার কোনো সঙ্গী সাথী নাই। বুঝতে পেরেছো? বলছে দেখো তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এখানে দেখো চিন্তা করো, প্রভাত বেলা তো সূর্য উঠবে, চারিদিকে আলোকিত হবে, তাহলে আলোকিত হওয়া মানে দেখো আশার সঞ্চার হওয়া। কিন্তু দেখো প্রভাত বেলাতেও দেখো এই একদম মসি মাখা, একেবারে ঘন অন্ধকারাচ্ছন্ন, কিন্তু মেঘে ঘন অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ তার জীবনটা একেবারে মেঘে অন্ধকারাচ্ছন্ন। বুঝতে পেরেছো? একেবারে সেই মহাকালের সেই মানে অতল অন্ধকার এবং সেই মহা বিপদ এবং সেই নিষ্ঠুরতার মধ্যে কিন্তু পতিত হয় একটা সময় এসে আমাদের মানব জীবন। বুঝতে পেরেছো? তথা আমি কবি জীবন বলতে পারি, তথা সেই কৃষকের জীবন বলতে পারি। ঠিক আছে তো? পরক্ষণে বলছে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তাহলে এই যে এরকম সময় হঠাৎ করে এক মাঝিকে দেখা গেল সে নৌকা নিয়ে চলে আসছে, এবং সে গান গাইতে গাইতে তার নৌকা নিয়ে আসছে। তাহলে গান গাওয়ার প্রসঙ্গ কেন বলা হলো? ঠিক আছে, এবং এটা আমরা শব্দের অর্থে একটু দেখে নিই, তাহলে আমাদের কাছে খুবই পরিষ্কার হয়ে যাবে। দেখো বলছে যে আমরা যদি দেখি গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে, যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে। বুঝতে পেরেছো? দেখো সম্ভবত রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ, যার মধ্যে কোনো মোহ নাই, মহাকালের প্রতীক। দেখো এর মধ্যে কোনো মোহ নাই, মহাকালের কিন্তু কোনো মোহ নাই, সে নির্মোহ, কোনো আসক্তি নাই কারো প্রতি, তাই না বলো? সেই নির্লিপ্ত, সেই নিরাসক্ত,
বুঝতে পেরেছো? সেই মহাকালেরই দূত, সেই মহাকালেরই প্রতীক সেই মাঝি কিন্তু তার মহাকালের সেই স্রোতধারায় দেখো তার নৌকা নিয়ে সে কিন্তু বেয়ে চলে আসতেছে এবং কবির কিন্তু দেখে তাকে চেনা বলে মনে হচ্ছে। তাই দেখো বলছে কোনো দিকে নাহি চাই দেখে যেন মনে হয় চিনি উহারে। আগে দেখি কোনো দিকে নাহি চাই, তাহলে দেখো মহাকালের প্রতীকে মাঝি নিরাসক্ত বলেই তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নাই, কোনো দিকের দৃষ্টিপাত নাই। দেখে যেন মনে হয় চিনি উহারে, তাহলে এখানে যেন আর মনে হয় কয়েকটা শব্দকে লক্ষ্য রাখো। দেখে যেন মনে হয়, যেন কখন ব্যবহার করি যখন আমাদের মধ্যে সংশয় থাকে, যখন আমাদের মধ্যে সন্দেহ থাকে, ঠিক আছে, তখনই কিন্তু আমরা যেন বা মনে হয় এই শব্দগুলো ব্যবহার করি, তাই না বলো? দেখো এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্পস্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্পস্রষ্টা কবির সংশয় থেকেই যায়, তার মধ্যে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। দেখে মনে হচ্ছে চেনা, তাহলে মহাকালকে আমরা সবাই চিনি, সবাই জানি যে একটা সময় কিন্তু মহাকালের অতল গহ্বরে কিন্তু আমাদের প্রত্যেকেরই অস্তিত্ব বিলীন হবে, তাই না? আমাদের মৃত্যুর স্বাদ নিতেই হবে, তাহলে আমরা কিন্তু ওইটাকে চিনি, আমরা জানি, ঠিক আছে? তাই আমাদের দেখে তাকে চেনা বলে মনে হয়, কিন্তু তারপরে তো সংশয় থেকেই যায়, তাই না বলো? আচ্ছা, তা এখন কবিতায় আসো। দেখো বলছে দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই। একদম নির্লিপ্তভাবে চলে যাচ্ছে, তাই বলছে কোনো দিকে নাহি চাই। ঢেউগুলি নিরুপায়, এই যে ঢেউগুলি নিরুপায় বলা হলো, ভাঙে দুধারে, নিরুপায় ঢেউ দুধারে ভাঙছে, অর্থাৎ এই প্রকৃতিও কিন্তু এই মাঝির কাছে আসলে নিরুপায়, অর্থাৎ অসহায়, অর্থাৎ মহাকালের কাছে এগুলা কিছুই না। বুঝতে পেরেছো? তাই দেখো পরক্ষণে বলছে দেখে যেন মনে হয় চিনি উহারে, আবার ওই একই কথাই বলল। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারে ভিড়াও তরি কুলেতে এসে। এইবার দেখো অনুনয়, এই কৃষকের অনুনয় তথা কবির অনুনয় তথা আমাদের ব্যক্তি মানুষের, আমাদের মানব জীবনের অনুনয় কিন্তু থাকেই এখানে, তাই না বলো? অনুনয়টা কি দেখো, টিকায় আগে আসি, শব্দের অর্থে আগে দেখি যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে শব্দের অর্থে আসো। দেখো কি বলা আছে, নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা। আচ্ছা, বিদেশ এখানে চিরায়ত শিল্প লোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে বিদেশ কথাটা ব্যবহার করা হলো, বিদেশ কথাটা ব্যবহার করা হলো এই দেখো বলেছি যে কবিতাটা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা আছে, তাহলে এখানে ধরে নেওয়া হয় যেমন পৃথিবী বিখ্যাত অনেক কবি সাহিত্যিকই আছেন, তাই না? তাদের অনেক সৃষ্টিকর্মই দেখো পৃথিবী বিখ্যাত। ঠিক এইখানে রবীন্দ্র মানসেও হয়তো তার সৃষ্টিকর্ম, ঠিক আছে, দেখো পরপারে গিয়েও অর্থাৎ বিদেশে গিয়েও যেন আসলে সেই খ্যাতি লাভ করে, সেই মানে খ্যাতি পায়, প্রশংসা পায়, সেই অর্থ হলো আমরা বলতে পারি। সেই দেখো কাব্যলক্ষ্মীর ক্ষেত্রেও কিন্তু এখানে আমরা বলতে পারি, অর্থাৎ তাহলে চিরায়ত শিল্পলোক বলতে সেই সৃষ্টি সম্ভারের জগৎ, সে সাহিত্যের জগৎ আমরা এখানে বলতে পারি। সেই সাহিত্যের জগৎকেই আমরা এখানে বলছি বিদেশ, অর্থাৎ একজন মানুষের যে মহৎকর্মের জগৎ, সেই মহৎকর্মের জগতে তার কর্মটাও স্থান পাক, ঠিক সেই বিদেশ, সেই অর্থে আমরা নিতে পারি। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই অর্থেই কিন্তু এখানে শব্দের অর্থে একটু ইঙ্গিত দিল। দেখো এখানে চিরায়ত শিল্পলোকের প্রতীক, শিল্পলোক অর্থাৎ তার সৃষ্টি সম্ভারের সেই লোক, সেই জগৎ, ঠিক আছে, অর্থাৎ মহৎ কর্মের সেই জগৎ, ঠিক আছে, কল্যাণকর যেই সেই জগৎ, সেই সৃষ্টি সম্ভারের সেই জগৎ, সেই জগতে কোন বিদেশে, তাই বলছে এখানে দেখো পরক্ষণে এসে এখানে বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। তোমার ওই কল্যাণকর জগতে আমার এই কল্যাণকর কর্মটাও তুমি নাও, তোমার তরিটা ভিড়িয়ে নাও। বুঝতে পেরেছো? তাই বলছে বারেক ভিড়াও তরি কুলেতে এসে, আবারও অনুনয়। তাই দেখো এখানে বলছে চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্যই কৃষকরূপী কবির, ইঙ্গিত কিন্তু এখানে দেওয়া আছে, চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্যই সেই মহৎ কল্যাণকর সৃষ্টি সম্ভারে কবিরও সৃষ্টি সম্ভার ঠাঁই পাক, স্থান পাক, ঠিক আছে, এই স্থান পাওয়ার জন্যই কিন্তু কবির এই মিনতি। তাই বলছে যে দেখো যে চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্যই কৃষকরূপী কবির আকুল অনুনয় এখানে কিন্তু প্রকাশিত হয়েছে। বুঝতে পেরেছো? তাই দেখো বলছে বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। তাহলে দেখো আমার সোনার ধান কুলেতে এসে, তাহলে দেখো তুমি যাকে খুশি তাকে দিতে পারো, অর্থাৎ যে কেউ আমার এই মানে আমার এই সৃষ্টির আমার এই সাহিত্যকর্মের রস আস্বাদন করতে পারে, যে কেউ এটাকে উপভোগ করতে পারে, তোমার যাকে খুশি তাকে তুমি দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই কাতারে যেন আমার এই সৃষ্টি সম্ভারটা স্থান পায়।
বুঝতে পেরেছো? দেখো এই অর্থে কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো ব্যক্তি মানুষ কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা ঠিক আছে, কিন্তু তার কর্মটা কিন্তু দেখো থেকে যাবে। তাই ওই শ্রেষ্ঠ কর্মের তালিকায় যদি তার কর্মটাও থাকে, তাহলে রবীন্দ্র মানুষে কিন্তু এইটাও হয়তো ছিল, যার জন্যই কিন্তু উনি এই কথাগুলো বলেছেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। দেখো শব্দের অর্থ কিন্তু সেই ইঙ্গিতটাই দেয় আমাদের। বুঝতে পেরেছো? তাই দেখো বলছে বলছে যে যে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। তাহলে এখন কবি বলছেন, অর্থাৎ কৃষকরূপী কবি বলছেন যে আমার সোনার ধান কুলেতে এসে। তাহলে সোনার ধান, এখানে দেখো সোনার তরী বলা হলো, সোনার তরী এবং সোনার ধান বলা হলো। তাহলে সোনার কথাটা উল্লেখ করার পেছনে কারণই হচ্ছে কিন্তু দেখো সৎ, মহৎ এবং কল্যাণকর। বুঝতে পেরেছো? এবং ধান, এই ধানই হচ্ছে দেখো পরিশ্রমের ফসল, অর্থাৎ তার পরিশ্রমের ফসল, তার সাহিত্যকর্ম, তার সৃষ্টিকর্ম, ব্যক্তি মানুষের সৃষ্টিকর্ম, মহৎ সৃষ্টিকর্ম, কল্যাণকর সৃষ্টিকর্ম। বুঝতে পেরেছো? তাই বলছে যে যত চাও তত লও পরক্ষণে, যত চাও তত লও তরণী পরে, অর্থাৎ তরণীর উপরে, নৌকার পরে। ঠিক আছে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। অর্থাৎ আর আছে আর নাই মানে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিয়েছেন। তাই শব্দের অর্থে দেখো সুন্দর করে বলেছে যে ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই, অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরিরূপী চিরায়ত শিল্পলোকে। এই শিল্পলোকে এসে কবির সকল কর্ম, তার সমগ্র জীবনের কর্মই কিন্তু তুলে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? এবং পরক্ষণে দেখো বলছে এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলেই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। তাহলে দেখো এতকাল নদীকূলে, এই নদীকূল দ্বারা কাকে নির্দেশ করছে? এই নদীকূল দ্বারা বিশ্ব চরাচরকে নির্দেশ করে, এই নদীকূল দ্বারা আমাদের মানব জীবনকে নির্দেশ করে, এই নদীকূল দ্বারা কিন্তু আমাদের এই সংসার জীবনকেই নির্দেশ করে। তাই বলছে এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে। তাহলে আমাদের মানব জীবনে, অর্থাৎ কবি জীবনে কি নিয়ে ভুলেছিলেন? দেখো তার সৃষ্টিকর্মগুলো নিয়ে কিন্তু উনি ভুলেছিলেন। এগুলো সৃষ্টিতেই ওনার সময় কিন্তু ব্যয় করেছেন, অতিবাহিত করেছেন, তাই না? তাই বলছে এতকাল নদীকূলে জাহাল হয়ে ছিনু ভুলে, ঠিক আছে, সকলেই দিলাম তুলে থরে বিথরে। অর্থাৎ সুবিন্যস্তভাবে কিন্তু কবি তুলে দিলেন কোথায়? সেই নৌকাতে তুলে দিলেন। কেন তুলে দিলেন? যে কবিরও কিন্তু আকুল আবেদন, তথা আমাদের প্রত্যেক মানুষেরই আকুল আবেদন যে আমাদের সৃষ্টি সম্ভারগুলো কালজয়ী হোক, তাই না? তাই কবি তার সৃষ্টি সম্ভার কালজয়ী হওয়ার জন্যই কিন্তু আসলে সেটা যেন নিঃশেষ না হয়ে যায়, সেটা যেন অমরত্ব লাভ করে, এই জন্যই কিন্তু দেখো সেই সোনার তরীতে তুলে দিলেন, তাই না? তাই বলছে থরে ভিতরে, এখন আমারে লহ করুণা করে। এখন শেষ পর্যন্ত এসে দেখো কৃষক তথা কবি তথা আমরা ব্যক্তি মানুষ, আমরা যারা আছি তারা সবাই কিন্তু দেখো সেই মহাকালে আমরা সবাই স্থান পেতে চাই, তাই না? বলো, আমরাও বাঁচার আকুল আবেদন থাকে। তাই রবীন্দ্রনাথের একটা কবিতায় আছে কিন্তু প্রাণ, এবং ওই কবিতায় কিন্তু উক্তি আছে দেখো ভালোভাবে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রত্যেক মানুষেরই কিন্তু আকুল আবেদন সে মহাকালে স্থান পাওয়া, তাই না? কিন্তু আসলে তুমি যাই বলো, যে তুমি আমি যেই হই না কেন, দেখো আমাদের যদি কোনো সৎকর্ম থেকে থাকে তাহলে সে কর্মগুলো স্থান পাবে, কিন্তু দেখো আমাদের ব্যক্তি মানুষের কিন্তু সেখানে স্থান পাওয়ার কোনো উপায় নাই, তাই না? তাই যতই করুণা করুক, ঠিক আছে, স্থান তো দেবে না মহাকাল, তাই না? এখানে তো টিকে থাকবে না চিরজীবন কেউ, তাই তো? মহাকালের গর্ভে কিন্তু তাকে নিঃশেষ হতেই হবে, মৃত্যুর স্বাদ তাকে নিতেই হবে, তাই না বলো? তাই দেখো পরক্ষণে পরে স্তবকেই বলছে ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। বুঝতে পেরেছো? শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরি। অর্থাৎ কৃষক একা পড়ে থাকলো, অর্থাৎ কবি একা পড়ে থাকলো, তুমি আমি আমরা সবাই পড়ে থাকবো। বুঝতে পেরেছো? আমাদের কোনো দেখো সেই নিঃসঙ্গ, ঠিক আছে, সেই নিঃসঙ্গ, সেই একাকিত্বের কথাই কিন্তু এখানে উল্লেখ হচ্ছে। কিন্তু দেখো আমরা পড়ে থাকবো, আমাদের কর্মগুলো দেখো স্থান পাবে মহাকালে, কিন্তু দেখো আমরা কখনো স্থান পাবো না, আমরা নিঃশেষ, আমাদের সকল সৃষ্টিকর্মই নিয়ে চলে যাবে, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্ম থাকবে কিন্তু আমরা থাকবো না। বুঝতে পেরেছো? তাহলে দেখো মহাকাল কিন্তু, ঠিক আছে, ওই সৃষ্টিকর্মকে স্থান দেয়, কিন্তু ওই দেখো সৃষ্টিকর্মের যে স্রষ্টা তাকে কিন্তু স্থান দিতে পারে না, তার স্থান কিন্তু এখানে হয় না, সংকুলান হয় না। তাই দেখো মহৎ কর্মকে কিন্তু মহাকালের তরিতে অমরত্ব
লাভের জন্য, বুঝতে পেরেছো, অমরতার জন্য কিন্তু স্থান দেওয়া হয়, কিন্তু তার কর্মীকে, যেই মহৎ কর্মটা যে করলো সে কর্মীকে কিন্তু স্থান দেওয়া হয় না। বুঝতে পেরেছো? এইবার একটা জিনিস চিন্তা করো, যে পুরো কবিতাটাই একটা জিনিস লক্ষ্য রাখো। প্রথমের দিকে দেখো আমি একেলা, আমার, এই কথাগুলো ব্যাখ্যা করা আছে, অর্থাৎ আমিত্ব আছে কিন্তু, অর্থাৎ আমার, আমি একেলা, তাই না বলো? আমিত্বটা প্রথমের দিকে প্রত্যেকটা স্তবকেই প্রায় দেখো আছে, কিন্তু শেষ স্তবকটা লক্ষ্য রাখো, একেবারে শেষে এসে কি বলছে, যে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি। এখানে দেখো বাক্যের আর কর্তা নাই। আগের দেখো স্তবকগুলোতে কিন্তু কর্তা আছে, আমি একেলা, আমার, ঠিক আছে, আমি আমার আছে, কিন্তু এখানে দেখো আমিত্ব কিন্তু শেষ, নিঃশেষ, আমিত্ব কিন্তু বিলীন। বুঝতে পেরেছো? অর্থাৎ দেখো আমিত্ব, আমি টিকে থাকবো না, আমি ব্যক্তি মানুষ, আমি, আমার অস্তিত্ব বিলীন হবে, কিন্তু আমার যে কর্ম সে কর্ম কিন্তু স্থান পাবে। তাই দেখো বলা হচ্ছে যে যা ছিল নিয়ে গেল সোনার তরী। এখানে শেষেও এসে কিন্তু দেখো একদম চরম সত্য, একেবারে মানব জীবনের যে দর্শন, সেই দর্শনটাই কিন্তু এখানে প্রকাশিত হলো। বুঝতে পেরেছো? অর্থাৎ দেখো মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে তার সৎ কর্মের মাধ্যমে। বুঝতে পেরেছো? কিন্তু ওই মানুষ, ওই ব্যক্তি মানুষ কিন্তু বেঁচে থাকবে না, তার কর্মটা বেঁচে থাকবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের এই কবিতা। রূপক দেখো, চিত্রকল্প, রূপক একটা অর্থ, অর্থাৎ সাধারণ একটা অর্থ, এবং অন্তর্নিহিত একটা অর্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আবার আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।